৭১ এ যারা বেইমানি করেছিল যে শ্রেণীটি, সেই শ্রেণীটিকে এত মাথায় তুলছে কেন? মাথায় তুলছে কে? নরেন্দ্র মোদি হ্যাজ কাম অন দ্য ট্রেইল অফ ব্লাড। আর ভারতবর্ষের ভাগ লোক সমর্থন করে না। ময়মনসিংহে যেটা হয়েছে টার্গেট করে বেড়েছে। বিএনপিকে তারা সবচেয়ে বেশি শত্রু মনে করছে। বাংলাদেশে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলোকে অতিরঞ্জিত করে ছড়িয়েছে এক সেকশন প্রেস। আমরা অবাক হয়ে রিপোর্ট দিচ্ছি যে কি চলছে কি? আর এসে শুনিয়ে নাকি পুরো ভারতে পুরো সমর্থন রয়েছে। সব মিলিয়ে একটা সাময়িক জটিলতার সৃষ্টি হয়েছে। নিউজি চ্যাটে স্বাগতম। ২০২৪-এর জুলাইয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে শেখ হাসিনা সরকারের পতন এবং এরপর শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছিল, এখন তার আরও অবনতি হয়েছে। দুই পক্ষের সাম্প্রতিক নানা ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, পরিস্থিতি আরও বিষাক্ত হয়েছে। কেন? কেন দুই দেশের সম্পর্ক এভাবে তলানিতে এসে পৌঁছল? এ নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনায় আমাদের সঙ্গে কলকাতা থেকে যোগ দিচ্ছেন ভারতে সংসদে উচ্চকক্ষ রাজ্যসভার প্রাক্তন এমপি, প্রসার ভারতীর প্রাক্তন নির্বাহী প্রধান এবং ভারতের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উচ্চ পদে কাজ করেছেন বর্তমানে বিশিষ্ট লেখক, কলামিস্ট এবং ভারত-বাংলাদেশ যৌথ সাংস্কৃতিক কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন। এখন বাংলাদেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন জহর সরকার। মিস্টার সরকার, আপনাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শাকিল আনোয়ার রয়েছেন ঢাকায়, অ্যাকচুয়ালি ঢাকায় নয়, তিনি রয়েছেন বরিশালে, আর আমি আছি কলকাতায়। শুরু করছি তাহলে। আচ্ছা মিস্টার সরকার, এই যে ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন তলানিতে এসে পৌঁছেছে, এককালে দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। পরিস্থিতি এরকম দাঁড়ালো কেন? ভারতের কূটনীতিতে কি তাহলে সাম্প্রতিককালে কোথাও কোনো গলদ হয়েছে? কোন ফ্যাক্টর আপনার মনে হয় এই যে সম্পর্ক এত খারাপ হয়েছে, যেকোনো সময়ের তুলনায়, তার পেছনে কাজ করেছে? এখন সাময়িকভাবে বলতে গেলে আ অভ্যুত্থানের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্যে হাসিনার শাসনের আ মানে কুশাসন বলা যায়। শেষের দিকে তো একবার পুরো শাসনের বিরুদ্ধে ভারতকে সমর্থন জানিয়েছে বা জানাচ্ছে হাসিনা। হাসিনা কেন্দ্রিক এবং এখানে আ বাংলাদেশে আ মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে আ লাগামহীনভাবে চালিয়ে যাচ্ছে, সব মিলিয়ে একটা সাময়িক জটিলতার সৃষ্টি হয়েছে। দেখুন, সম্পর্ক যখন রক্তের হয়, সম্পর্ক যখন মাটির হয়, ওই সাময়িক কে তখন শাসন করতে এসছে, তাতে কিছু যায় আসে না। এর আগে ইয়াহিয়া খানও চেষ্টা করেছেন, আইয়ুব খানও চেষ্টা করেছেন। আমাদের এখানেও প্রচুর লোক চেষ্টা করেন। এখানেও মনোবাদী, ব্রাহ্মণবাদী অনেকে আছে। ওখানেও ইসলামপন্থী অনেকে আছে। এসব চেষ্টা করে যাবেই তারা। একটা শ্রেণী থাকবে যারা সবসময় চরমপন্থীতে বিশ্বাস করে এবং ধর্মান্ধ কথাটা যদি ব্যবহার করা যায়। আমি কিন্তু ধর্মকে কখনো হেয় করি না। আমি মার্কসিস্টও নই, আমি নাস্তিকও নই। ধর্ম কথা থাক। কিন্তু কোন ধর্ম বলে না অন্য ধর্মকে আক্রমণ করো বা হেয় করো। কোন ধর্ম বলে না। না, কাউকে মিস্টার সরকার, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যে ধর্মের প্রসঙ্গটা আনলেন। এই যে ২ দেশের ভিতরে একটা আমি বলব অভূতপূর্ব সম্পর্কের টানাপোড়েন চলছে আরকি। আমি ৩৫ বছর ধরে সাংবাদিকতা করি। আমি এরকম দেখিনি আগে কখনো। তো এ এ এটা কি ধর্মের কোনো বিরোধ? বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। সে কারণেই কি এটা হচ্ছে? নাকি এর পেছনে আরো বড় কোনো না, এর পেছনে প্রচুর কারণ আছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে একটা ব্যাপার ঠিকই। ১১ বছর ধরে ভারতে একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি ছোট শ্রেণী, তারা যেভাবে প্রভাবিতভাবে চালাচ্ছে, যেভাবে যেভাবে তারা আক্রমণ করছে আমাদের সংখ্যালঘুদের ইত্যাদি, ইত্যাদি। আমরা তার জন্য চেঁচাচ্ছি সবচেয়ে বেশি। আমরা তাদের শিকার সবচেয়ে বেশি হচ্ছি। সেটা কিন্তু কখনোই অন্য জায়গায় তার ফল হবেই হবে ১ নম্বর। সেটা কিন্তু ওরা মানতে চাইছে না। তাদের মতে
আর তাদের মতো কিন্তু কিছুখানি সত্য আছে যে ৭১-এ যারা বেইমানি করেছিল যে শ্রেণীটি, সেই শ্রেণীটিকে এত মাথায় তুলছে কেন? মাথায় তুলছে কে? এটাই হলো আমাদের কাছে প্রশ্ন। যারা নিরপেক্ষভাবে জিনিসটার দিকে দেখি, সে চেঁচাচ্ছে বেশি মানেই যে সে মাথায় উঠেছে তার তো কোনো কারণই নেই। ইউনূস সাহেব তাদের সাহায্য নিয়েছে। নিয়ে তাদেরকে সাহায্য নিয়েছে এবং তাদের কাছে ইউনূস সাহেবের জমানায় তারা যা ইচ্ছে বলে গেছে। তাদের মনের ভেতরে যা রাগ ছিল বার করেছে এবং তাদের নির্বাচনের দিকে টার্গেট করে আ কিছু সাম্প্রদায়িক বার্তা দিয়েছে। তা যারা এটা নিয়ে চেঁচামেচি করছে ভারতবর্ষে তারা কোন কম সাম্প্রদায়িক? তারা কি তাদের মধ্যে কি সাম্প্রদায়িকতা কম আছে? অতএব দুজনে সাম্প্রদায়িক হলে হয় কি তারা দুজনে টেনিস খেলে। মাঝে মারা যাই আমরা। মানে হ্যাঁ, তাদের কাছে এটা খুব আ সুবর্ণ সুযোগ এসছে যে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। তো অতএব এখানকার যেটাকে আমরা বলি গদি মিডিয়া, গদি মানে কোলের ওপর বসে আছে মিডিয়া। এখানে তো গত ১০ বছর ধরে মোদী সরকার এমনভাবে মিডিয়াকে আক্রমণ করেছে, মিডিয়াকে রেড করেছে, মিডিয়াকে অন্যভাবে অত্যাচার করেছে। এমনভাবে করেছে যে একেবারে পুরো ফাসিস্ট নীতি অনুযায়ী যেরমভাবে করে। হাসিনাও ওখানে যেরমভাবে করেছে। আপনার মুখ থেকে কথা সরকার আমি মিস্টার সরকার আপনি সংবাদ মাধ্যমের কথা বলছিলেন, মিডিয়ার কথা বলছিলেন। আমার একটা প্রশ্ন আছে। ভারতে বাংলাদেশের যে বিরোধিতা এখন দেখা যাচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গেও, আমি কখনো এই মাত্রায় বাংলাদেশ বিদ্বেষ দেখিনি। বাংলাদেশ এবং সে দেশের মুসলিম ইয়া না তো আমি জিজ্ঞেস করতে চাইছি যে অনেকে বলছেন যে এর জন্য অনেকাংশে সংবাদ মাধ্যম দায়ী। কতটা দায়ী সংবাদ আমি বলব হ্যাঁ, হ্যাঁ, সংবাদপত্র তাই মানে আমি বলছি একটা ঘটনা যদি বাংলাদেশে হয়, সেটাকে সঙ্গে কমিউনাল কালার দিয়ে দিচ্ছে। এটা আ এই সরকার এদের ইন্টারিম গভর্নমেন্টও বলে, "কি আশ্চর্য! এরকম একটা দুর্ঘটনা হয়েছে তার মানেই কি কমিউনাল কিনা?" এটা ঠিক নয়। আমিও অনেকখানি বিশ্বাস করি প্রশাসনে ৪০ বছর কাটিয়েছি যে টার্গেট করেই যে মারা হয়। ময়মনসিংহে যেটা হয়েছে টার্গেট করে মেরেছে। দীপু দাসকে টার্গেট করে মেরেছে। তা সেরম দীপু দাসের মতন তো এপাড়াও মেরেছে অনেককে। মোহাম্মদ আকলাক তো মেরেছে তো। সেটা ভুলে যাচ্ছি কেন আমরা? সাধারণ মানুষ তো ১১ বছর আগে মোহাম্মদ আকলাককে বাড়ির থেকে টেনে এনে কুপিয়ে মেরেছে। যেখানে এরকম দানবিক শক্তি থাকে এরা করে। কিন্তু তার জন্যে প্রতিটি ঘটনাকে রং চড়িয়ে বাড়িয়ে দেখুন ১ম হলো কি যখন অভ্যুত্থানটা হলো একদম ভারতে মানে ১ম কথা বুঝতে পারে। কারণ ভারতের মিডিয়া তো একভাবে তারা ন্যারেটিভ একটা দিয়ে এসছিল যে এরম চলছে। তারা হঠাৎ হলো। ১ম এ সিআইএ কে প্রচুর দোষ দিল মিডিয়া থেকে। আমেরিকা সিআইএ তারা করেছে। হ্যাঁ। আরে যতবার তুমি এই কথাগুলো বলছো ততবার তুমি হার স্বীকার করে যাচ্ছ যে তুমি কিছু করতে পারোনি বা তোমার বিফলতা। ১ম ১ মাস কিন্তু বাংলাদেশে কি অশান্তি ছিল আপনিও জানেন, আপনারা দুজনেই জানেন। আমি তো বাংলাদেশের আমার আত্মীয়স্বজন এখনো অনেকে আছে, বন্ধু সবচেয়ে বেশি আছে। তাদের কাছ থেকে প্রায় দৈনন্দিন যা খবর পাচ্ছিলাম ১ম ১ মাস একটা নৈরাজ্য চলেছে। সেই নৈরাজ্য চলতে দেওয়া হয়েছিল কিনা সেটা একটা প্রশ্ন। বা নৈরাজ্যকে রোকা যায় কিনা, রোকা হয়নি কিনা সেটা আরেকটা প্রশ্ন। এই নিয়ে এখন ঢুকে লাভ নেই। সেই নৈরাজ্যের মধ্যে পুলিশ থানা ৪০০ খানা জ্বালিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি। এই ইনসিডেন্ট গুলোকে নিয়ে আর একটা ভারত বিরোধী অ্যাক্রস দি বোর্ড ভারত বিরোধী একটা ভারত বিদ্বেষ লক্ষ্য করা গেছে। জিনিসটা যখন এই পর্যায়ে ১ম দেখা দিল তখনই সঙ্গে আমাদের এখানকার মিডিয়া যারা মানে ভারতের রুলিং পার্টির ইশারা ছাড়া চলে না, তারা এটাকে নিয়ে একটা মানে কিরকম আমি ওটা লিখেছিলাম পেটুলেন্ট মানে কিরকম গোছা ঘরে চলে গেল তারা। এই কি করে হলো রে বাবা! আচ্ছা, তারপর থেকে তারা কিন্তু এবং অনেক আ যে প্রভাবশালী এলিমেন্টরা ফোকাস করছিল অন দি কমিউনাল সাইড। মানে এটা একটা নির্বাচিতভাবে করছিল। আরে বাবা যখন আক্রমণ করতে আরম্ভ করলো ছাত্ররা বলুন বা উগ্রপন্থীরা বলুন যারা তখন তারা যখন আক্রমণ করলো, জ্বালালো, মারলো, পেটালো আওয়ামী লীগের সাপোর্টারদের, তখন তাদের মধ্যে অনেক তো মুসলমান ছিল। বেশিরভাগই মুসলমান ছিল আসলে। জি, মুসলমান। চলে। কিন্তু কেউ বলে। পয়েন্টটাই করা হয় গেল। সেটাই। ইটস সরি আপনাকে একটা কথা বলি ঠিক এই প্রসঙ্গে আরকি। সেটা হচ্ছে আমি গতকাল একটা জায়গায় গিয়েছিলাম যেটা বাংলাদেশের ভেতরে একমাত্র নির্বাচনী এলাকা
খুলনার দাপক বটিয়াখালী, যেখানে এখনো হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, ৫৫% হিন্দু সেখানকার ভোটার। সেখানে আমি গিয়েছিলাম এবং সেখানে আমি অ্যা অনেক হিন্দুর সাথে কথা বললাম। একসাথে বসে কথা বললাম, আলাদা, আলাদাভাবে কথা বললাম ওখানকার লোকজন। একটা বাজারে বসে কথা বলছিলাম ৫ জনের সাথে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম এই নিরাপত্তাহীনতার কথা, যে আপনাদের নিরাপত্তাহীনতার কথা শুধু বাংলাদেশ না, এখন বাংলাদেশের বাইরেও সবাই জানে যে আপনারা এক ধরনের নিরাপত্তাহীনতার ভিতরে ভুগছেন ২৪শে আগস্টের পর থেকে। একজন ভদ্রলোক আমাকে বলল, ভেরি ইন্টারেস্টিং কথা। তিনি হচ্ছে ওখানকার পুরোহিত, গ্রামের পুরোহিত। তিনি আমাকে বললেন যে, "দেখেন, আমাদের এখানে কোনো সমস্যা নেই। বাংলাদেশে কোথায় কি হচ্ছে আমি অত কিছু জানি না। আমাদের এখানে কোনো সমস্যা নেই। আ কিন্তু যেটা আমাদের অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতের সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে যে ধরনের আমরা অত্যাচারিত হচ্ছে বলে যেভাবে ক্যাম্পেইনটা হচ্ছে, সেটা নিয়ে আমরা অনেক ভয়ে আছি আসলে। কারণ আমরা মনে করছি যে এই ক্যাম্পেইনটা যদি হতে থাকে, তাহলে এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে আমাদের সম্পর্ক চলে যাবে। তারা আমাদেরকে সন্দেহের চোখে দেখা শুরু করবে। যে তোমরা আর ভারত মিলে আমাদের দুর্নাম করছো। হ্যাঁ? আমরা তো তোমাদের কিছু করছি না। এই ধরনের কথা বলল এবং এরকম আমার অনেকের ভেতরেই এ ধরনের কথা শুনেছি। তো এইটা কি ভারতের, যদি সত্যিই ভারতের সরকার বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা এবং আ যদি চায়, তাহলে এই ধরনের ক্যাম্পেইনের একটা যে নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে, সেটা নিয়ে কি তারা ভাবছে কখনো? বা সে দেশের মিডিয়া বা সরকার? ভা- দেখুন, ভারতবর্ষ এখন যেভাবে চলছে ন্যারেটিভ ভিত্তিক চলছে। কয়েকটি টপ কথা ফেলে দেওয়া হয় কয়েকদিন পর পর। দক্ষিণপন্থী মিডিয়া মধ্যে বলা হয় কপি বুক, বলা হয় টুল কিট, বলা হয় সোরসপন্থী, জর্জ সোরসপন্থী ইত্যাদি ইত্যাদি। সপ্তাহে একটা করে ছাড়া হয়। আর সেগুলো আমাদের এখানে একটা শ্রেণী আছে, একটি ঘৃণ শ্রেণী। আরেকটু স্পষ্ট করে বলছি, এটা ঘৃণ শ্রেণী আছে যাদেরকে আমরা বলি অন্ধভক্ত। অন্ধভক্ত হিন্দি কথা, আমি বাংলায় বলছি অন্ধভক্ত। দেখুন, ১১ বছর ধরে একটি লোক তার বিকৃত মস্তিষ্ক দিয়ে একটি পুরো প্রজন্মকে নষ্ট করেছে। যারা ১১-১২ বছরের ছেলে ছিল তাদের মাথায় এইসব ঢুকিয়ে আজকে তারা ২১ বছরে তারা যেভাবে হাততালি দেয় দেখলে আমাদের ভয় লাগে, ভয় লাগে। মানে এদেরকে তো তাড়াবোই আমরা। আমি আপনার সামনে বলছি, এরা যাবে। কিন্তু যেই বিষটা রেখে দিয়ে যাবে, সেই বিষটা কতদিন লাগবে আমাদের দুশ্চিন্তায় আছি। যাই হোক, আবার ফিরে আসছি। এইখানে এই মিডিয়ার আমাদের ৩-৪ স্তরে অপারেট করে। লক্ষ্য করবেন, লক্ষ্য করবেন। ১ম এ একটা সিটি মারা হয় বা সিগন্যাল দেওয়া হয় বা একটা হুইসেলের মতন হয়ে যায় এবং এটা একজন একটা ন্যারেটিভ ছড়িয়ে দেয়। মানে অথরাইজড ন্যারেটিভ পার্টি বলা যায়। হুম? তিনি একটা বড় কমেন্ট করে দিলেন। বলে চুপ হয়ে গেল। আ আমি নাম-টাম এখানে টানতে চাই না। তাদের মধ্যে একজনের নাম অমিত দিয়ে শুরু। আ চালিয়ে দিল। এবার তার কিউটা নিয়ে অন্যরা লিখতে আরম্ভ করল। এদের আমরা বলি কুলে তোলা মিডিয়া বা গদি মিডিয়া। এরা লিখতে আরম্ভ করল। বাস এখানে থেমে গেলে কিন্তু জিনিসটা খুব বেরোতো না। কেন সেই মিডিয়া খুব বেশি লোকে পড়ে না এবং সাধারণত তাদের বিশ্বাস করে না। আবার এই যারা যে অন্ধভক্ত বললাম, অন্ধভক্ত যারা, তারা আরো চায়। তারা টিভির মধ্যেই যুদ্ধ চায় সবার সাথে। সবার সাথে, আপনার সাথে না। সবার সাথে যুদ্ধ চায়। তারা টিভিতে বলেছিল পাকিস্তানে জয় করে নিয়েছি। এখন পারলে বলে ট্রাম্পকে আমরা উড়িয়ে দিয়েছি। যা ইচ্ছা বলে তারা। এরপরে একটা বিষাক্ত শ্রেণী আসছে। এটাকে আমরা বলি WhatsApp ইউনিভার্সিটি প্রোডাক্টস। এরা কেউ MA পাস করেছে WhatsApp এ, PhD পাস করেছে WhatsApp এ, সবকিছু। এদেরকে বিছানো হচ্ছে ডেইলি বেসিস। ইউটিউব তাদের মধ্যে একটা ইরেশনাল গ্রুপের মধ্যে তাদের মধ্যে এগুলো নিয়ে যে দি ফিলসফি অফ ফাসিজম যেটা বলে, হ্যাজ টু পিক আপ অ্যান এনিমি অ্যান্ড দ্যাট এনিমি ইজ এসেনশিয়ালি রেসিস্ট। রেসিস্ট কথাটা যখন ব্যবহার করা হয় ভারতবর্ষের দক্ষিণ এশিয়ার কনটেক্সটে, রেসিস্ট হয়ে যায় রিলিজিয়নিস্ট। কারণ তার মধ্যে রেসের ব্যাপারটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম। অতএব এটা রিলিজিয়াস হয়ে যায়। তারা একটা তাদের মধ্যে এদেরকে মানে এদের মধ্যে এই বিদ্বেষটাকে থাপ্পড় মেরে নামানো হতো যে এরকম কথা বলে না। বলে আমরা প্রায় ৫০ বছর ৬০ বছর কাটিয়েছি। এই লোকটি আসার পর থেকে হি হ্যাজ কাম অন দ্য ট্রেইল অফ ব্লাড, ভুলে যাবেন।
নরেন্দ্র মোদী হ্যাজ কাম অন দ্য ট্রেল অফ ব্লাড। আর ভারতবর্ষের বেশিরভাগ লোক সমর্থন করে না। এটা বাংলাদেশের লোকে বুঝতে হবে। আমরা তার কাছে শিকা, তার কাছে শিকা। সে তিনি তো বারবার জিতছেন। তা তো ঠিক। বারবার এবং চুপ করে জিতছেন না। তিনি সেটা দিচ্ছেন তার কারণে, দুঃখের কারণ আছে যে তিনি অপোজিশনকে ছত্রাঘাত করে দিয়েছেন ১ নম্বর। মিডিয়া তার হাতের মুঠোয়। মিডিয়া তার মুঠোর মধ্যে। অন্ধভক্তরা গিয়ে 100% ভোটিং দেবে। জয়, জয়, জয় শ্রীরাম বলতে, বলতে তারা ভোটিং দেবে। আর যারা তার বিরোধী তারা কিন্তু তাদের এত ঘৃণা করলেও তাদের মধ্যে ওই দমটা নেই, ফ্যানাটিসিজমটা নেই যে আমরা কাউন্টার ভোটটা দেব। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে উনি টাকার খেলা খেলেছেন। পুঁজিপতিদের সাথে গুজরাটের পুঁজিপতি হোক, পশ্চিম ভারতের পুঁজিপতি হোক, উত্তর ভারতের পুঁজিপতি হোক, হিন্দি বেল্টের মহারাষ্ট্র বেল্টের পুঁজিপতি হোক, তাদের কাছ থেকে হাজার হাজার কোটি, কোটি না, হাজার হাজার কোটি টাকার লেনদেন করে তিনি এমন একটি ইলেকট্রল মেশিনারি করেছেন which is invincible। আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই। ভারতের সঙ্গে আওয়ামী লীগের বরাবরের যে ঘনিষ্ঠতা, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও আমরা দেখেছি যে তাঁর সরকারের কর্মকাণ্ডের প্রতি ভারত সরকারের যে একটা প্রচ্ছন্ন এবং একনিষ্ঠ সমর্থন, এটা এই বর্তমানে দুদেশের মধ্যে সম্পর্ক যে এতখানি অবনতি হয়েছে তার পেছনে কি একটা কারণ হিসাবে কাজ করেছে? ১০০ বার ছিল। আমি বাংলাদেশে যখন থেকে যাচ্ছি, ফিরে আসছি, আমি তখন সিভিল সার্ভিসে রয়েছি। আমি ইন্ডিয়ান ফরেন ডেলিগেশন নিয়ে গেছি। নিয়ে গিয়ে তার মধ্যে আমাদের হোটেল রুমে যেভাবে কথাবার্তা হতো আমার শুনে ভালো লাগতো না। ভালো লাগতো না, ভালো লাগতো না। যাই হোক সেসব কথা বাদ দিই। এখন আ শেখ হাসিনাকে শেখ হাসিনাকে দেখুন আমাদের একটা ৭১ এর যুদ্ধর ব্যাপারে একটা সেন্টিমেন্টাল ব্যাপার আছে। আমি ছাত্র ছিলাম। আমি জয় বাংলা পাবলিসিটি অফিসে নিজে কাজ করেছি। যার আন্ডারে কাজ করেছি তিনি পরবর্তীকালে হোম মিনিস্টার হয়েছিলেন আওয়ামী লীগের। আ আব্দুল মান্নান। তিনি পরে হোম মিনিস্টার হয়েছিলেন ইত্যাদি। আমি অনেকের নাম করতে পারি তখন থেকে। আমার সাথে এখানে শাহজাহান সিরাজের সাথে বসে আমরা ডকুমেন্ট তৈরি করেছি। অতএব আওয়ামী লীগের প্রতি একটা মানে ভালোবাসা, প্রীতি আমাদের কাছে তখনকার দিনে যারা স্বাধীনতা সংগ্রামের জন্য সমর্থন জানিয়েছে তাদের কাছে খুবই ন্যাচুরাল। মুজিবের ছবিও রেখেছি। আজকে আমি মুজিবের ব্যাপারে যে মুজিব শাসনের ব্যাপারে যখন আমি তার সময়কার আ কি বলবো মন্বন্তরীর কথা, তার সময়কার অত্যাচারের কথা লিখি, আমারই খারাপ লাগে। আমাকে আ মজা করার জন্যে কদিন আগে আমার একটা খুব ক্রিটিক্যাল আর্টিকেল অন মুজিব অ্যান্ড হাসিনা রেজিম আ সেটাকে কাউন্টার করার জন্যে আমার পুরনো একটা আর্টিকেল যেখানে আমি ৭১ এর ঘটনা, ৬৯ এ যখন মুজিবকে আগরতলা কনস্পিরেসি কেসে জড়ানো হয়েছিল, ইত্যাদি, ইত্যাদি। আর্লি ডেজ অফ আওয়ামী লীগ আমার তখন একটা সেন্টিমেন্টাল আপহিভাল ছিল। সেই ছাপিয়ে দিল এখানে ওটাকে দেখাবার জন্য যে লোকটা দেখো কিরকম দুমুখ লোক। আমি দুমুখ নই। আমরা তখন সত্যি, সত্যি তাদের উপর বিশ্বাস করেছিলাম। চোখের সামনে তখন যখন দেখলাম ৭২, ৭৩, ৭৪, ৭২ এ দেখিনি অতখানি। ৭৩, ৭৪ এ কলকাতা থেকে জেগিয়ে পুঁজিপতি গিয়ে বকাচ্ছে এদের। এভাবে আপনাকে স্পষ্ট কেউ বলবে না। আমি গিয়ে তখন একটা দেখছি একটা লুম্পেন ক্যাপিটালিস্ট ক্লাস তৈরি হচ্ছে তাদের পৃষ্ঠপোষকতায়। আমাদের চোখ কান খোলা আছে। লুম্পেন ক্যাপিটালিস্ট ক্লাস তৈরি হচ্ছে। কারণ পাকিস্তানের আমলে মিডল ক্লাসকে গজাতে দেয়নি তারা। গজাতে দেয়নি। এখন হঠাৎ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় একটা লুম্পেন ক্যাপিটালিস্ট ক্লাস তৈরি হচ্ছে। এবং তারপরে তাদের যে অবস্থা তাই শেখ মনি নাম বাড়াতে চাই না। তখনকারই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। এই কি? এই কি? তারপর তো আমরা সাইক্লোন যারা সবই জানি। মজা হলো অন্যরা জানে না। আমি জানি। আমার বন্ধুরা কয়েকজনে জানি। পশ্চিম বাংলার লোকেরও জানে না। কারণ আমাদের খবরের তখন এমনভাবে চলাচল ছিল না। অতএব তারাও জানে না। অমর্ত্য সেন এই নিয়ে লিখেছেন। আমার ক্লাসমেট প্রফেসর কৌশিক বাসু এই নিয়ে লিখেছেন, ওই ফ্যামিলি নিয়ে লিখেছেন। অতএব মুজিব রিমেইনড এর হিরো ফিগার ইন দ্য ইন্ডিয়ান ন্যারেটিভ নাম্বার 1। মুজিবের পরে যারা গেছে আমার লেখাতে আমি পড়েছি যে মুজিব তো বাইরে ছিলেন। যারা গ্রাউন্ডে লড়েছেন তাদের আমরা স্বীকার করতে অত করিনি কেন? তেন গণিত
জিয়াউর রহমান করেনি কেন? হ্যাঁ, তার মতামত যাই থাক না থাক না। এখন জিয়াউর রহমানের সময়টা একটা তিক্ততা বিল্ড আপ হলো। জিয়াউর রহমানের সময় এরা হলো আর আমার বন্ধুরা বলে, "তুমি জিয়ার নামে কথা বলো, জিয়ার নামে এত কথা বলো।" জিয়া ধরো কত উগ্রপন্থী, কত টেররিস্টকে আ ইন্ডিয়ান টেররিস্টকে তিনি শেল্টার দিয়েছিলেন। আমরা আমি জানি। ৭১ এ আমাদের দি গ্রেট সারেন্ডার ডকুমেন্ট ভারতের ইতিহাসে বের বছর মুক্তি পায়নি। মুক্তি পায়নি। হ্যাঁ, এটা আমার চোখে পড়েছে। আমি বাঙালি। আমার দুপারের বাঙালি। আমার রক্ত ওপারেও আছে, এপারেও আছে। আমার চোখে পড়েছে। কি আশ্চর্য! মুক্তিবাহিনীর জন্য আমরা এত করলাম, মুক্তিবাহিনী কোথাও নেই। মুক্তিযুদ্ধতে যারা লড়েছিল, নেই। ওটা কি একটা মনোপলি ক্লাস নাকি? এইসব সূক্ষ্মতা চিন্তা আমাদের মধ্যে ছিল এবং জিয়ার সময়টা অস্বস্তিকর গেছে। জিয়ার পরে এরশাদের সময় অস্বস্তিকর গেছে। অস্বস্তিকর যেতে পারে। We need মানে there is no guarantee that two neighbors will be friendly all the time. What the Indian public has not been in the picture হলো হাসিনার ২য়, ৩য় এবং ৪র্থ শাসক। আমরা যারা গেছি, যারা ওখানকার বসুন্ধরা বা যেখানকার ইউনিভার্সিটি ইন্টারভিউর সাথে কথা বলেছি, খোলাখুলি কথা বলেছি, দিন খুলে কথা বলেছি। তারা তো আমরা অবাক হয়ে রিপোর্ট দিচ্ছি যে কি চলছে কি? আর এসে শুনি নাকি পুরো ভারতে পুরো সমর্থন রয়েছে। আমাকে একজন আমারই বয়সের ডিপ্লোম্যাট বলল, "প্লিজ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ডিপ্লোমেসি।" থ্যাংক গড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ডিপ্লোমেসি। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিউম্যানিটি। থ্যাংক এইসব ঘটনা আপনি মনে রাখবেন, আমি যেটা বলছি আমি একটা লোন ভয়েসের মতন নয়। আমি যেভাবে জিনিসগুলোকে মানে বলতে পারছি, সেভাবে অন্যভাবে অনেকেই বলছে না। কিন্তু মনে প্রাণে এইভাবেই চিন্তাটা করছে।